বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গ্যাস বার্নারের মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? চামচের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন কি হয়? চপ্পলের মধ্যে আপনারা হারপিক দেবেন কিসের জন্য? গরম জলে ব্রাশ রেখে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো চামচের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি। অনেক সময় যখন কাঁচা লঙ্কা কুচি করতে যাই, দেখবেন ছুরি বা বটির সাহায্যে যদি এভাবে কাটতে যাই, আমাদের আঙুলের মধ্যে দাগ বসে যায়, আবার কখনো কখনো আঙুল কেটেও যায়। তবে যখনই আপনারা কাঁচা লঙ্কা কুচি করবেন, একটা কাজ করে নেবেন। এখানে একটা চামচ নিয়েছি আর একটা গার্ডার নিয়েছি। গার্ডারের সাথে এইভাবে করে আপনারা চামচটাকে বেঁধে দেবেন। তারপর আপনারা ছুরি বা বটি যেটার ব্যবহার করেন না কেন, এইভাবে যদি কুচি করে নেন, দেখবেন আপনাদের আঙুলের মধ্যে লেগেও যাবে না, আঙুল কাটবে না। তাছাড়াও আপনারা শুধু এখানে যে কাঁচা লঙ্কা এইভাবে কুচি করতে পারবেন তা কিন্তু নয়, অন্যান্য সবজি চাইলে এভাবে কেটে নিতে পারবেন। পেঁয়াজও কিন্তু এভাবে কাটা যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আঙ্গুর। বাজারে এখন প্রচুর আঙ্গুর পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে আঙ্গুরটা যাতে বেশি দিন ভালো থাকে, আঙ্গুরের মধ্যে অনেক রকম দেখবেন বিভিন্ন রাসায়নিক জিনিস স্প্রে করা হয়ে থাকে বা ওষুধের ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন আঙ্গুর খাই ডাইরেক্ট নর্মাল জল দিয়ে ধুয়ে খেয়ে নিই, সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। এবার এই যে লবণ গোলা জল একটা তৈরি করলেন, তার মধ্যে আপনারা কি করবেন, যে আঙ্গুর ফলটা খাবেন সেটাকে ডুবিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এইভাবে যদি আপনারা লবণ গোলা জলের মধ্যে 5 মিনিট মতো রেখে দিতে পারেন, তাহলে কি হবে, আঙ্গুরের মধ্যে যদি কোনো রাসায়নিক স্প্রে বা ওষুধের ব্যবহার করা হয়ে থাকে, সেটা দেখবেন লবণ গোলা জলের মধ্যেই চলে আসবে। তারপর আপনারা এখান থেকে আঙ্গুরগুলো তুলে নর্মাল জল দিয়ে আরও একবার ধুয়ে যদি খান, সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চপ্পল বা স্লিপারের মধ্যে হারপিক দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে বাচ্চাদের চপ্পল নিয়েছি। বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকে এই ধরনের কোনো না কোনো চপ্পল বা স্লিপারের ব্যবহার করে থাকি, যেগুলো রেগুলার ব্যবহার করার কারণে অনেকটাই নোংরা ময়লাও হয়ে যায়, দেখতেও বাজে লাগে। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এখানে আমি একটা কন্টেনার নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। সামান্য পরিমাণের খাবার সোডা দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের হারপিক। দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে এমন জিনিসের ব্যবহার করবেন না যেগুলো কোনো খাবার কাজে ব্যবহার করেন। তো দুটো মিশিয়ে দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন রিঅ্যাকশন করতেও শুরু করেছে। কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি পলিথিন নিয়েছি। পলিথিনটাকে হাতের মধ্যে পরে নিয়েছি। গার্ডারের সাহায্যে এভাবে আটকে দিলাম যাতে খুলে না যায়। ঠিক একইভাবে অন্য হাতেও আরও একটা পলিথিন পরেছি, গার্ডার দিয়ে ঠিক একইভাবে আটকে নিয়েছি। এখানে যেহেতু মিশ্রণের মধ্যে হারপিকের ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু হাতের মধ্যে পলিথিনের ব্যবহার করেছি, যাতে এই মিশ্রণটা ডাইরেক্ট হাতের মধ্যে না লাগে। একটা পুরনো ব্রাশ নিয়েছি। ব্রাশের সাহায্যে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে করে চপ্পলের মধ্যে ঘষে দিতে হবে। এই মিশ্রণের মধ্যে বেকিং সোডার হারপিক একসাথে মিশে যাওয়ার কারণে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, যে কোনো নোংরা ময়লা এমনকি যে কোনো জেদি দাগ খুব সহজেই পরিষ্কার করতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন এই চপ্পলটাকে আলতো হাতে ঘষে দেওয়ার কারণে যে বাকি নোংরা ময়লাগুলো ছিল সবটাই কিন্তু উঠে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, আর যেটা পরিষ্কার করা হয়নি সেটাও দেখতেই পাচ্ছেন। একইভাবে বাকি যে চপ্পলটা রয়েছে সেটাও কিন্তু আলতো হাতে ঘষে পরিষ্কার করে আমি দুটো চপ্পলই আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এইভাবে যদি মাঝে মধ্যে আমাদের চপ্পলগুলো পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবেন একদম নতুনের মতোই হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আপনারা কি কখনো গরম জলের মধ্যে টুথব্রাশ দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু টুথব্রাশের ব্যবহার করে থাকি দাঁত মাজার জন্য। তবে সমস্যাটা কি হয়, যখন নতুন টুথব্রাশ কিনে নিয়ে আসা হয়, ব্রাশের যে ব্রাশেলগুলো থাকে সেটা অনেকটাই শক্ত থাকে, এমনকি ধারালো থাকে, যার কারণে
অনেক সময় দাঁতের মধ্যে ব্যথা করতে শুরু করে, বাচ্চারা ব্রাশ করলে অনেক সময় দাঁতের মাড়িতে রক্তও বেরিয়ে যায়। তো যখনই আপনারা নতুন টুথব্রাশ ব্যবহার করবেন তার আগে একটা কাজ করে নেবেন। কি করবেন, নিয়ে নেবেন একটা গ্লাস, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, আর এই গরম জলের মধ্যে ব্রাশগুলো দিয়ে রেখে দেবেন আপনারা 5 মিনিটের জন্য। তবে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তাই 2 মিনিট মতো রেখেছিলাম, তারপর ব্রাশগুলো তুলে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার যদি এই ব্রাশগুলো আপনারা ব্যবহার করেন আপনাদের দাঁতের মধ্যে লাগবেও না, বাচ্চারা ব্যবহার করলে মাড়িতে রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট। এই ধরনের যে এলাস্টিক দেওয়া প্যান্টগুলো থাকে বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই পরে থাকি, তবে নতুন অবস্থায় এই প্যান্টের এলাস্টিকটা এতটাই টাইট থাকে অনেক সময় কোমরের মধ্যে দাগ হয়ে যায়, কখনো দেখা যায় র্যাশ বেরিয়ে যায়। আর এই প্যান্টগুলো পরার কারণে বাচ্চারা অনেক সময় কান্নাকাটিও করতে থাকে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি একটা বালতি নিয়েছি, একটু শক্ত ধরনের বালতি নেওয়ার চেষ্টা করবেন। বালতির মধ্যে প্যান্টটাকে এইভাবে আপনারা পরিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য। এতে করে কি হবে, সারা রাত যেহেতু বালতির মধ্যে প্যান্টটা পরানো থাকবে, যে অতিরিক্ত টাইট ভাবটা থাকবে সেটা দেখবেন অনেকটাই ঢিলে হয়ে যাবে, যার কারণে কোমরের মধ্যে যে র্যাশের একটা সম্ভাবনা হয় সেটা কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে যখন আমরা কোনো কিছু রান্নাবান্না করি, বিশেষ করে ভাত রান্না করি, অনেক সময় ভাতের ফেনা উতলে পড়ে যায়, কখনো রুটি করার সময় আটা গুঁড়ো বার্নারের মধ্যে চলে যায়, যার কারণে সমস্যাটা কি হয়, অনেক সময় আমরা যখন জ্বালতে যাই ঠিকভাবে জ্বলতে চায় না, আবার জ্বললেও সাইড দিয়ে অনেক সময় দেখা যায় বেশ কিছুটা গ্যাস বেরোতে থাকে। এইভাবে যদি রান্নাবান্না করা হয় গ্যাসের খরচ কিন্তু অনেকটাই বেশি হয়, যেটা কিনা আমরা কেউই লক্ষ্য করি না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো কি করবেন, আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার। আর এখানে নিয়েছি আমি লেবু, আর এই লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, সামান্য পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে একটা মিশ্রণ তৈরি হলো, তার মধ্যে আপনাদের বার্নারগুলো দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। অনেক সময় রান্নাবান্না করার সময় তেল মশলাও পড়ে যায়, যার ফলে জাম হয়ে যায়। অন্যদিকে বার্নার যেখানে লাগান গ্যাস ওভেনে তার ভেতরের মধ্যেও দেখা যায় নোংরা ময়লা চলে যায়, বিশেষ করে আটার গুঁড়ো চলে যায়, বা কখনো যখন ভাত রান্না করি ভাতের ফেনা উতলে যায়, চা উতলে যায়, সেক্ষেত্রে ভেতরের জায়গাটা যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় অনেক সময় জাম হয়ে যায়, ঠিকভাবে জ্বলতে চায় না। আর ওই অবস্থায় রান্নাবান্না করা হলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। আমি একটা গ্রেটারের মধ্যে পুরনো মোজা পরিয়ে নিয়েছি, মোজাটার মধ্যে সামান্য জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এবার আপনারা এইভাবে করে আলতো হাতে ঘষতে থাকবেন, তাহলেই দেখবেন যে নোংরা ময়লাগুলো জমে থাকে, সহজে আমরা পরিষ্কার করতে পারি না, সেটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আপনারা গ্রেটারের ব্যবহার কেন করবেন, কেন কি গ্রেটারের হ্যান্ডেলটা অনেকটাই সরু থাকে, আর এই জায়গাটা পরিষ্কার করতে আমরা কিন্তু অন্যান্য কোনো জিনিসের ব্যবহার করতে পারবো না, এতটাই সরু থাকে। তাই এইভাবে আপনারা একটা মোজা পরিয়ে যদি পরিষ্কার করেন খুব সহজেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যতটা নোংরা ছিল আমি কিন্তু একইভাবে বের করে নিয়েছি। এবার আরও একটা যে বার্নার রয়েছে সেটাও কিন্তু একই পদ্ধতিতে আমি পরিষ্কার করে নেব। এইভাবে করে যদি আপনারা মাঝে মধ্যে বার্নার লাগানোর ভেতরের জায়গাটা পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আপনাদের আর বাজারে নিয়ে গিয়ে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে হবে না, বাড়িতেই খুব সহজে পরিষ্কারও করে নিতে পারবেন। আর যেখানে আপনাদের গ্যাসের খরচ অনেকটাই বেশি হয় সেই জায়গায় দেখবেন তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। অন্যদিকে বার্নারগুলো ভিজিয়ে রেখেছিলাম যে মিশ্রণটার মধ্যেই 5 মিনিট মতো হয়ে গেছে, তুলে নিয়েছি বার্নারগুলো। একটা স্ক্রাবারের সাহায্যে আলতো হাতে বার্নারটাকে ঘষে নিচ্ছি। যে নোংরা ময়লাটা ছিল আগেই কিন্তু জলের মধ্যে বেরিয়ে এসেছে, তাও যেটুকু নোংরা রয়েছে স্ক্রাবারের সাহায্যে যদি ঘষে দেন তাহলে দেখবেন সেটাও পরিষ্কার হয়ে যাবে। এবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে আমি ভালো করে মুছে নিচ্ছি, যাতে করে একটু জল না থাকে, ভালো মতো শুকিয়ে নিতে হবে। এবার আরও একটা কাজ করবেন, কেন কি অনেক সময় বার্নারের মধ্যে দেখবেন আয়রন জমে যায়, যার কারণেও দেখা যায় অনেক সময় কি হয় বার্নারে ঠিকঠাকভাবে আগুনটা বেরোয় না, সাইড দিয়েও অনেক সময় আগুন বেরোতে থাকে। তো দেখতেই পাচ্ছেন বার্নারগুলো কিন্তু শুকিয়ে এসেছে। এখানে আমি নিয়েছি নারকেল তেল, সামান্য পরিমাণের নারকেল তেল নিয়েছি,
এখানে নিয়েছি আমি একটু তুলো, আপনারা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। বার্নারের ভেতরের যে জায়গাটা রয়েছে তার মধ্যে এইভাবে আপনারা হালকা করে নারকেল তেলটাকে লাগিয়ে দেবেন। সাইডের অংশটার মধ্যেও কিছুটা দিয়ে দেবেন। এতে করে কি হবে, আয়রন জমবে না। তাছাড়াও অনেক সময় বার্নারের সাইড হয়েও দেখবেন গ্যাস বেরোতে থাকে, সেই সমস্যাটাও কিন্তু আর হবে না। যে জায়গার মধ্যে আপনারা বার্নারটা লাগান তার মধ্যেও সামান্য পরিমাণের আমি তেলটাকে এইভাবে আলতো হাতে ঘষে দিচ্ছি। এতে করে কি হবে, এই জায়গাটাও দেখবেন আপনাদের পরিষ্কার তো থাকবেই, আয়রনও কিন্তু আর জমবে না। এবার বার্নারগুলো লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে ওভেনটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু ঠিকভাবে বার্নারগুলো জ্বলছিল না, সাইড দিয়ে গ্যাস বেরোচ্ছিল। এখন কিন্তু সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। কি কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে এইভাবে করে কাঁচি দিয়ে দেখেছেন? কি হতে পারে, গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নার জন্য করে থাকি। তবে যখন গ্যাস শেষ হয়ে যায়, নতুন সিলিন্ডার লাগাতে হয়, তখন দেখবেন এই যে সিলিন্ডারের ক্যাপটা থাকে সেটা আমরা অনেকে কিন্তু সহজে খুলে নিলেও অনেকে আছে যারা সহজে খুলতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। একটা কাঁচি নিয়ে নেবেন, কাঁচির সাহায্যে যে সিলটা করা থাকে প্রথমে এটাকে কেটে নেবেন। তারপর যে ক্যাপটা থাকে তার মধ্যে সরু যে তারের অংশটা থাকে তার মধ্যে কাঁচিটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন। এবার হাতের সাহায্যে ওপর দিয়ে যদি এইভাবে তুলে নেন, খুব সহজেই কিন্তু ক্যাপটা খুলে যাবে। আশা করছি কোনো একটা বোতলের সাহায্যে বাসন মেজে দেখেছেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে একটা বোতলের সামনের কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে একটা প্রেক গরম করে দুটো ফুটো করে নিয়ে নিচ্ছি এখানে একটা স্কাবার। বোতলের যে কাটা অংশটা রয়েছে স্কাবারের মধ্যে এভাবে করে সেট করে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি এখানে সুচ, আর নিয়েছি সুতো। একটু শক্ত ধরনের সুতো নিতে হবে। স্কাবারের সাহায্যে বোতলের কাটা অংশটাকে এভাবে সেলাই করে নিতে হবে। একদম যে সুন্দরভাবে কাজটি করতে হবে তা কিন্তু নয়, চেষ্টা করবেন যতটা সম্ভব শক্ত সুতো নেওয়ার, যাতে করে কোনোভাবে এটা খুলে না যায়। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, তার আগে যে বোতলের ঢাকনাটা রয়েছে তার মধ্যে আবারও একটা সুতো এভাবে পরিয়ে নিতে হবে। এটা হ্যাং করার কাজে ব্যবহার হবে। এটা কি কাজে ব্যবহার করবেন, আমরা যখন বাসন মাজি দেখবেন অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় বা অনেকেরই হাতের র্যাশ বেরিয়ে যায় বাসন মাজার সাবান বা লিকুইড হাতে লাগার কারণে, এইভাবে যদি ভিম বার সাবান লাগিয়ে আপনারা বাসনগুলো মেজে নিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে বাসনটা মেজে নিতে পারবেন। এমনকি ভিম বার সাবানও কিন্তু খুব বেশি লাগবে না। আশা